শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো সংবাদে। যারা গুমের শিকার হয়েছেন অবিলম্বে তাদের তালিকা তৈরির পাশাপাশি এর সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গুমের শিকার ব্যক্তিদের ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মায়ের ডাক সংগঠন আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানান তারা। একই সাথে ভুক্তভোগী পরিবারগুলোর যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানায় সংগঠনটি। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী গুমের শিকার ব্যক্তিদের স্মরণ এবং তাদের পরিবার সদস্যদের প্রতি সমবেদনা জানাতে 2011 সাল থেকে প্রতি বছর 30 আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়ে আসছে। গত দেড় দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের অভিযোগ নিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ ব্যাপক সমালোচনায় পড়ে। জাতিসংঘের দীর্ঘদিনের অনুরোধের পরও বিগত সরকার গুম বিরোধী সনদে সই করেনি, কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেন। আর তাই আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মায়ের ডাক সংগঠন। সকাল থেকে গুমের শিকার পরিবারগুলো একজোট হয়ে এই কর্মসূচিতে যোগ দেন। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, যারা গুমের শিকার হয়েছেন অনতিবিলম্বে তাদের তালিকা তৈরি করতে হবে। এই ঘটনার সাথে জড়িত চিহ্নিতদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি তোলেন তারা। 2015-তে আমার ভাইকে খুন করা হয়েছে সরকার, আমরা তার বিচার চাই। দীর্ঘ 28 বছর অপেক্ষা করে আছে পাহাড়ে অন্যায় নিয়ে কথা বলা, পাহাড়ে মানুষদের নিপীড়িত মানুষদের নিয়ে কথা বলা, ঘটনা চাকমা যাতে ফিরে আসে। সরকারের কাছে একটাই দাবি যে উনি নতুন সরকার হিসেবে, আমাদের 11 বছর হয়ে গেছে, আমার ভাইকে ফেরত। 2022 সালে মোমেন সাহেব কিভাবে বলতে পারে আসলে সরকারকে চাপে রাখার জন্য, ফায়দা হাসিলের জন্য এই লোক গুমের নাটক করা হয়েছে। আমরা আইনগত ব্যবস্থায় যাব, নাহলে বলেছেন আমরা গণ কমিশনে সম্প্রতি আয়নাঘর থেকে যারা বেরিয়েছেন তারা প্রকাশ করেছেন দুর্বিষহ নির্যাতনের কথা। জোরপূর্বক গুমের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে লক্ষ্য রাখার দাবি জানিয়েছেন তারা। আমি চাই ন্যায় বিচারের মাধ্যমে হাসিনা সহ যারা দোষী ছিল, অপরাধ ছিল, যারা গুম এই জড়িত ছিল, তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, শাস্তি পেতে হবে। স্বজন হারার যে ক্ষত মনের ভেতরে রেখেছে, তাদেরকে যতক্ষণ না পর্যন্ত গুমের শিকার ব্যক্তিরা আছেন তাদের কাছে যতক্ষণ না পর্যন্ত ফিরিয়ে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশে মানবাধিকার, ন্যায় বিচার প্রত্যেকটা কেতাবি কথা মিথ্যা। দেশটা তো মুক্ত হয়েছে সেই অর্থে, এবং যতদূর পাওয়া যায় ফিরে যাবে। যারা দোষী ছিল তাদের শাস্তি হবে আশা করছি। অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি আন্তর্জাতিক গুম বিরোধী সনদে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তিনি যে স্বাক্ষর করেছেন, আমি সেটার জন্য সন্তোষ ব্যক্ত করি। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সংক্রান্ত অনুরোধ জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুরকে চিঠি দিয়েছেন। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাভিনা সামদাসানি প্রচারিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, বাংলাদেশে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার একটি নিরপেক্ষ ও স্বাধীন তথ্য অনুসন্ধানের বিষয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। বিক্ষোভের সময় ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার অপপ্রয়োগের বিষয়ে প্রতিবেদনের পাশাপাশি এসব লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণ, ন্যায় বিচার, জবাবদিহি ও দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য সুপারিশের লক্ষ্যে হাই কমিশনারের দপ্তর আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি তথ্য অনুসন্ধানী দল নিযুক্ত করবে। গুমের রাজনীতি করায় শেখ হাসিনা গুম বিরোধী জাতিসংঘের সনদে স্বাক্ষর করেননি বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু ছাত্র আন্দোলন নয়, বিগত 15 বছরে সংগঠিত সকল গুম খুনের বিষয়ে জাতিসংঘের অধীনে তদন্ত করতে হবে। অন্যথায় রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গুমের সাথে জড়িতদের বিচার করার হুঁশিয়ারি দিয়েছেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন ইউসুফ আলী।
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংহতি সভার আয়োজন করে বিএনপি। গুম হয়েছিলাম, 1.5 বছর পরে জেলখানা থেকে বের হয়েছি। সর্বোচ্চ ক্ষমতাধর ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা, তার সঙ্গে দেখা করেছিলাম আমার সন্তানদের নিয়ে। উনি আমাকে আশ্বস্ত করেছিলেন, কিন্তু সেটি শুধু ছিল ওনার অভিনয়। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় টিকে থাকতে যেসব প্রকল্প হাতে নিয়েছিল, গুম তার একটি অংশ। এই গুম বিরোধী সনদে শেখ হাসিনা সই করে নাই। বাংলাদেশ একমাত্র দেশ, শেখ হাসিনা একমাত্র নেত্রী যে গুম বিরোধী সনদে সই করতে অপারগতা প্রকাশ করেছে। সেই প্রকল্পের প্রতিষ্ঠাতা। গুমের ঘটনায় প্রকৃতপক্ষে যারা জড়িত তাদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে আপনারা জাতিসংঘের এই আন্তর্জাতিক মানবতা যে কমিটি আছে তাদের সঙ্গে কথা বলে গত 15 বছর থেকে আজ পর্যন্ত যতগুলো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করুন। প্রয়োজনে আন্তর্জাতিক আইনে দোষীদের বিচারের মুখোমুখি করার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যারা বিভিন্ন জায়গায় জায়গায় হাসিনার ফ্যাসিবাদের দোসররা বসে আছে, তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। এদিকে বন্যা কবলিত মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার জন্য পল্টন কমিউনিটি সেন্টারে স্থাপিত স্বেচ্ছাসেবক দলের ত্রাণ ভাণ্ডার পরিদর্শন করেন বিএনপির মহাসচিব। এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা দিতে বিএনপির পক্ষ থেকে এ পর্যন্ত 10 কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। আগামীকাল শনিবার বিকেল 3টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শনিবার বিকেল 3টায় বৈঠক শুরু হবে, যা চলবে রাত 8টা পর্যন্ত। এর আগে ক্ষমতা গ্রহণের পর 8 আগস্ট ডক্টর ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক হয়। এই দিন তার সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করেন। সেই দিন ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বা 14 দলীয় জোটের কেউ বৈঠক করেননি। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠক শেষে বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখবে। তারা যেসব সংস্কার প্রস্তাব দেবে তা সরকার গ্রহণ করবে। অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ দেশের পরিস্থিতি স্বাভাবিক করা, যেটা আগের সরকার নষ্ট করে গিয়েছে। এর জন্য যতটা সময় প্রয়োজন তা দেবে বাংলাদেশের জামায়াতে ইসলামী, কিন্তু সেটা সব থেকে কম সময়ের মধ্যে করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মাহবুব সৈকত। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সুধী সমাবেশের আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ, ঢাকা মহানগরী উত্তর। প্রধান অতিথির বক্তব্যে ফ্যাসিবাদী সরকারকে বিদায় করতে গিয়ে সর্বস্তরের মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন জামায়াতের আমির। এই স্বাধীনতা আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে সেই সমস্ত শহীদ ভাই বোনদের আমানত, এই আমানত আমাদেরকে বহন করতে হবে এবং তার প্রতি সম্মান দেখাতে হবে। যে সমস্ত মায়ের বুক খালি হয়েছে, যে সমস্ত বোনেরা বিধবা হয়েছে, যে সমস্ত শিশুরা এতিম হয়েছে, যে সমস্ত যুবক যুবতী ভাই হারা হয়েছে, হে আল্লাহ, তুমি তাদেরকে সবরে জামিল দাও। অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ তুলে ধরে নির্বাচনের সময়সীমা নিয়েও কথা বলেন তিনি। বর্তমানে যে সরকার আছে, জনগণই তাদেরকে এই দায়িত্ব দিয়েছে। তাদের মূল কাজ হচ্ছে রাষ্ট্রের যে বিশাল ধ্বংস সাধন করা হয়েছে, দ্রুততম সময়ের ভিতরে তারা এগুলাকে পুনর্বিন্যাস করবেন, নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করবেন। এই কাজগুলা করার জন্য যেটুকু মিনিমাম সময় প্রয়োজন, সেই সময় আমরা তাদেরকে দেওয়ার পক্ষে।
বিজয় ধরে রাখতে রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্ব আরোপ করেন ডাক্তার শফিকুর রহমান। এখনো বাংলাদেশের আকাশে শকুনের ঘোরাঘুরি চলছে। এই ব্যাপারে আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি যে আমরা বোধহয় পরিপূর্ণ সফলতা বা বিজয় পেয়ে গিয়েছি। সমাবেশে বিভিন্ন পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এই জাতির মধ্যে আবার যারা বিভেদ তৈরি করার চেষ্টা করবেন, বিশৃঙ্খলা তৈরির যারা চেষ্টা করবেন, তারা অপতিত স্বৈরাচারের দালাল হিসাবে চিহ্নিত হবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। মুন্সিগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দলের ৬১৩ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ সদর থানায় মামলাটি করা হয়। গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংকের চত্বরে গুলিতে নিহত ডিপজল সর্দারের এক আত্মীয় বাদী হয়ে মামলাটি করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুন্সিগঞ্জের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুন্সিগঞ্জের জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সিগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য শাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলায় ৩১৪ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আসামি আছেন আরও ২০০ থেকে ৩০০ জন। বন্যা পরবর্তী ক্ষত চিহ্ন স্পষ্ট হচ্ছে ফেনীর দুর্গত অঞ্চলে। পানি নামা অব্যাহত থাকলেও এখনও তলিয়ে ঘরবাড়ি ও সংযোগ সড়ক, তাই বেশিরভাগেরই ফেরা হয়নি নিজ ঘরে। রয়েছে ত্রাণের ব্যাপক চাহিদা। তলিয়ে যাওয়া জনপদের শূন্য থেকে শুরু করতে হবে ক্ষতিগ্রস্তদের। ভয়াবহ বন্যায় বিস্মিত মানুষের এখন সব হারানোর হাহাকার। এদিকে বন্যায় সরকারি হিসেবে এই পর্যন্ত ৫৮ জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধি আমিন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী জেলা। বন্যায় আক্রান্ত হয়েছে জেলার ৮ লাখ মানুষ, মৃত্যু হয়েছে ১০ জনের। ফেনীর ফুলগাজী পশুরামের বন্যার পানি কমতে শুরু করলেও পানিবন্দী রয়েছে ফেনীর ছাগলনাইয়া ও সদর উপজেলার মানুষ। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলায়। উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে বন্যা কবলিত এলাকার মানুষ ও স্বজনরা। পুকুর, বাড়ি ঘর সব গেছে, গরু ছাগল হাঁস মুরগি, এটার কোনো ইয়ে নেই। বিল্ডিং এ চলে গেছে, কেউ শহরে চলে গেছে, কেউ মাদ্রাসা, কেউ মারা যাইতেছে, কেউ অসুস্থ আছে। ৭৬ থেকে এই পর্যন্ত আমরা দেখি নাই এত ভয়াবহ বন্যা। আর এই বন্যার একমাত্র হলো ভারত। বন্যা মোকাবেলায় কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড সহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী টিম। অনেকেই খুঁজছেন তার স্বজনদের। অনেকের আকুতি বন্যায় দুর্গত এলাকায় আটকে পড়া স্বজনদের খাবার পৌঁছাতে। সোনাগাজীর লোকজন পানি পাচ্ছে না, খাবার পাচ্ছে না, হাজার হাজার মানুষ মারা গেছে শুনতেছি। স্পিডবোট নিয়ে আসছে, তাদেরকে রিকোয়েস্ট করছি, সেনাবাহিনীদেরকে রিকোয়েস্ট করছি অন্তত সোনাগাজীর দিকে, দলিয়া এবং কি নবাবপুর এসব অঞ্চলে যাওয়ার জন্য। আশ্রয় কেন্দ্রে আসা মানুষদের মধ্যে দেখা দিয়েছে শিশু ও ঔষধের অভাব। ত্রাণ পৌঁছাতে না পারায় বিশুদ্ধ পানি ও সীমাহীন খাদ্য সংকটে ভুগছেন দুর্গত এলাকার মানুষ। ৩ দিন ৪ দিন থেকে এরপরে এখন পরশুরাম হইয়া আমি ছাগলনাইয়া হইয়া এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। ঘরের প্রায় মাঝামাঝি পরিমাণ পানি হচ্ছে। এরপরে আমরা রাতে প্রায় ১টার দিকে এখানে আসি। এই টেকনিক্যাল স্কুলে আমরা অবস্থান করি। আজকে আমরা ৪ দিন এখানে। সকাল ভোর ৫টায় রওনা দিয়েছি, এখনো বাড়ি পৌঁছতে পারিনি। এই মাত্র লালপুল এসে পৌঁছলাম। আমি সোনাগাজী যাব, ডাক বাংলা আর কি। সরকারি ও বেসরকারিভাবে বন্যায় দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন উদ্যোগে বেসরকারি সংগঠন তাদের ব্যক্তিগত বা সামূহিকভাবে প্রচুর ত্রাণ বিতরণ কিন্তু করছে। বন্যার পানি নেমে যাওয়ার জন্য ফেনীর মুহুরী রেগুলেটরে ৪০টি স্লুইস গেট ও নোয়াখালীর মোছাপুরের ১৭টি স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা দুর্গত এলাকায় ৩ দিনে ১২,০০০-এর বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত ২৬ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত এই সেবা দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষজ্ঞ ডাক্তার, প্যারামেডিক্যাল, নার্স এবং স্বেচ্ছাসেবীদের নিয়ে টিম গঠন করে বন্যা দুর্গত এলাকায় প্রেরণ করা হয়েছে। এছাড়া গতকাল ২২ সদস্যের একটি টিম লক্ষ্মীপুর ফিল্ড হসপিটাল স্থাপনের জন্য প্রেরণ করা হয়েছে, যারা এরই মধ্যে কাজ শুরু করেছে।
হচ্ছে। অতি দ্রুত আরেকটি টিম খাগড়াছড়ির বন্যা দুর্গত এলাকায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য পাঠানো হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবম দিনের মতো চলছে বন্যা দুর্গতদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। সুন্দরবনের প্রাণ প্রকৃতি রক্ষায় দীর্ঘ ৩ মাস প্রবেশ নিষিদ্ধ থাকার পর শনিবার থেকে উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। অনুমতি নিয়ে এদিন থেকে পর্যটক ও বনজীবীরা সুন্দরবনে প্রবেশ করতে পারবেন। ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন সুন্দরবন সংলগ্ন বনজীবী ও ট্যুর অপারেটররা। মোংলা ট্যুর অপারেটর মোহাম্মদ এমাদুল বলেন, ৩ মাস বন্ধ থাকার পর রোববার থেকে সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে দেওয়া হচ্ছে। ট্যুরিস্টদের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। বুকিং পেলে রবিবার থেকে ট্যুরিস্টদের নিয়ে সুন্দরবনে প্রবেশ করতে পারবো। আমাদের ৩ মাস সুন্দরবন বন্ধ ছিল। সেপ্টেম্বরের ১ তারিখ থেকে সুন্দরবন গভর্নমেন্ট থেকে উন্মুক্ত করা হবে। সুন্দরবনে ট্যুরিস্ট যাওয়ার মতন উপযোগী করছে। আর যতটুকু কাজবাজ ছিল তাও বন বিভাগ সেটাও সম্পূর্ণ করছেন। কিন্তু এই মুহূর্তে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলে সারা বাংলাদেশে, এই মুহূর্তে কোনো ট্যুরিস্ট আমরা আসলে ওইভাবে সাড়া পাচ্ছি না। জনশৃঙ্খলা রক্ষায় প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক ও মৎস্য ভবন সংলগ্ন সড়কে সব ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। আজ থেকে এটি কার্যকর হচ্ছে। ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসানের সই করা এক গণবিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাতে এই তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের ২৯ ধারায় অর্পিত ক্ষমতা বলে ৩০ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক ও মৎস্য ভবন সংলগ্ন সড়কে সব ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো। রাজধানীর বাজারগুলোতে মরিচের দামে লেগেছে আগুন। প্রতি কেজি মরিচে বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে। ডিম ও সবজি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকলেও চড়া ইলিশ সহ দেশি মাছের বাজার সব মিলে ভোক্তাদের অস্বস্তি থাকলেও আকস্মিক বন্যাকে অজুহাত হিসেবে দেখাচ্ছেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। রাজধানীর বাজারগুলোতে গেল সপ্তাহের তুলনায় সবজির দাম তেমন না বাড়লেও বেগুন ও টমেটোর দাম বেশ চড়া। কাঁচামরিচেরও দাম বাড়তি। গেল সপ্তাহে প্রতি কেজি কাঁচামরিচের দাম ১২০ টাকা থাকলেও তা এখন বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে। ব্যবসায়ীরা পর্যাপ্ত সরবরাহ থাকার কথা বললেও বাস্তব চিত্র পুরোটাই উল্টো। দাম বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দায়ী করছেন বন্যাকে। মরিচের দাম বেশি। গত সপ্তাহে ১২০ টাকা কেজি ছিল, এই সপ্তাহে ১৬০ টাকা। এই যে বন্যার কারণ দেখা যাচ্ছে নষ্ট হয়ে গেছে, শাকসবজি নষ্ট হয়ে গেছে, যে চাষ করে ওখানে নষ্ট হয়ে গেছে, এই জন্য দাম বেড়ে গেছে। বিভিন্ন জায়গায় বন্যা হইতেছে, পানি, আবার বর্ষার জন্য তরকারি মাইর হয়ে গেছে। তবে এসব কথা শুনতে নারাজ ভোক্তারা। তারা বলছেন পুরো বাজার যেন অজুহাতের খনি। টমেটো ১৪০ টাকা কেজি, বেগুন ৮০ টাকা কেজি, আবার করলাও ৫০ টাকা ৬০ টাকা কেজি। খুব একটা বেশি কম তা না, বেশির দিকে দাম, বেশির দিকে। গাজর আছে আর টমেটো আছে, এটি বিদেশি, এটির দাম বেশি। আর কোনো জিনিসের দাম তেমন একটা বেশি না। মরিচের দাম বাড়তি কমতি, মরিচ তো মনে করেন জাল জিনিস, এগুলা ব্যাপার হলো ইন্ডিয়ার থেকেও মরিচ আসে। এখন একদিন কমায় একদিন বেশি হয়, এরকম হিসাব কিতাব। যখন না পাওয়া যায়, ক্ষেতের থেকে উঠাতে না পারে, তখন একটু দাম হয়ে যায়। মানুষের শর্ট পড়লে মালের দাম বাড়ে, কিন্তু এছাড়া মালের দাম বাড়ে না। ডিমসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকলেও বেশ চড়া ইলিশ মাছের বাজার আর দেশি মাছের দাম তো আকাশ ছোঁয়া। দিন 10 আগে কিনছি, তখন মাছের দাম এটা ছিল না, একটু কম ছিল। এখন আজকে একটু বেশি দামে কিনলাম। দেশি এবং ইলিশ মাছের বাজার কেন অত চড়া তার ব্যাখ্যা দেন মাছ ব্যবসায়ীরা। ইলিশের দাম বাড়তি, মনে করেন আজকে এই সপ্তাহে কেজিতে 50 টাকা 100 টাকা বাড়তি। ছোট মাছে 50 টাকা বাড়ছে, বড় মাছে 100 টাকা বাড়ছে। বন্ধ হয়েছে না, সব বাইশে গেছে, মাছ হয়ে গেছে, মাছ ধরা পড়ছে কম, মাছটা খুবই কম, দামটা একটু বেশি। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।
মালয়েশিয়ায় পাসপোর্ট জালিয়াতি সিন্ডিকেট পরিচালনার দায়ে 5 বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। সেলাঙ্গোর রাজ্যের পেতালিং জায়ায় বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। তবে গ্রেফতার বাংলাদেশিদের নাম প্রকাশ করেনি ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জোসো এক বিবৃতিতে বলেছেন, গোয়েন্দা ও বিশেষ অপারেশন বিভাগ ইমিগ্রেশন সদর দফতর পুত্রজায়া থেকে কর্মকর্তা ও সদস্যদের একটি দল নিয়ে অভিযান চালিয়ে প্রথম সিন্ডিকেটের মূল পরিকল্পনাকারী 23 বছর বয়সী একজন বাংলাদেশিকে গ্রেফতার করে ও পরে 21 থেকে 34 বছর বয়সী আরও 4 জন বাংলাদেশিকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানে 26টি বাংলাদেশি পাসপোর্ট, 2টি ইন্দোনেশিয়ার পাসপোর্ট, একটি মিয়ানমারের পাসপোর্ট, একটি ল্যাপটপ, একটি প্রিন্টার এবং অনলাইন পেমেন্টের রসিদ জব্দ করা হয়েছে। মালয়েশিয়ায় চলতি বছরে 8 মাসে ইমিগ্রেশনের সাঁড়াশি অভিযানে 33,000 বৈধ কাগজপত্রবিহীন বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে। আটককৃতদের বেশিরভাগই নির্মাণ কাজের শ্রমিক। মালয়েশিয়ার কুয়ালালামপুর, জোহরু বাহারু, প্যারেক, কোতাবারো, সেরেমবান, পেনাং সহ 9টি রাজ্যে ইমিগ্রেশনের অভিযানে গত 28 দিনে 584 বাংলাদেশি সহ 1,535 জনকে আটক করা হয়েছে। মালয়েশিয়া অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জোসো জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 8 মাসে 32,952 জন বাংলাদেশি সহ 65,749 জনের বেশি অবৈধ অভিবাসী আটক করা হয়েছে। তবে আটক অভিবাসীদের কতজনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। মধ্যপ্রাচ্যে সৌদি আরবে তৈরি পোশাকের চাহিদা বৃদ্ধির লক্ষ্যে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে 3 দিনব্যাপী সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল এক্সিবিশন। রিয়াদের গালফ ইন্টারন্যাশনাল এক্সিবিশন প্রদর্শনীতে অংশ নেওয়া 19টি দেশের মধ্যে বাংলাদেশে তৈরি পোশাকের প্রদর্শনী ছিল অত্যন্ত বৈচিত্র্যময়, যেগুলোর মধ্যে ছিল নারী ও পুরুষের বিভিন্ন তৈরি পোশাক, আকর্ষণীয় পোশাক। বিশ্বের সাথে তাল মিলিয়ে পোশাকের বাজারে বাংলাদেশের পোশাক শিল্পে ভালো মুনাফায় সফলতা অর্জন করবে বলে আশা করেছেন ব্যবসায়ীরা। এই মেলায় বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের একাধিক স্টল জায়গা করে নেয় সৌদি ফ্যাশন টেক্সটাইল এক্সিবিশন 2024-এ বাংলাদেশের পোশাক শিল্প। বিভিন্ন দেশ থেকে আগত ব্যবসায়ীরা বলছেন, এক্সিবিশনগুলোর মধ্যে দিয়ে এক দেশের সাথে অন্য দেশের সাথে ব্যবসায়িক সুসম্পর্ক গড়ে ওঠে। বিদেশে পোশাক শিল্প রপ্তানির কারণে বাংলাদেশিদের কর্মসংস্থানও বৃদ্ধি পাচ্ছে। এইখানে বাংলাদেশি বেশ কয়েকটা স্টল রয়েছে, এর মাঝে আমাদের কোম্পানি রয়েছে। রকমের আইটেম খুব কোয়ালিটি সম্পন্ন আমরা সেল করি। এখানে আমরা বাংলাদেশের প্রোডাক্ট প্রেজেন্ট করতেছি। আমি খুব হ্যাপি যে আমরা এটা এখানে এত বড় একটা সৌদি ইভেন্টে আমরা এটা পার্টিসিপেট করতে পারছি। এই বাংলাদেশি স্টলটাকে ভিজিট করতে আসছি এখানে প্রোডাক্টসগুলো দেখার জন্য। সবগুলো হলো যে বাঙালি ওন্ড, বাংলাদেশে ম্যানুফ্যাকচার। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়াও ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytv এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।